হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এর আগের দিনকে আমরা ক্ষমতা বা শক্তি কাকে বলে পড়েছি, অর্থাৎ অন্যের মন এবং কাজের উপর নিয়ন্ত্রণ করাকে। সেটা বুঝিয়ে সুঝিয়ে হতে পারে, আবার পুরস্কারের লোভ দেখিয়ে হতে পারে, সহযোগিতামূলক কাজ করেও হতে পারে। এবং এর উপাদান, ভৌগোলিক উপাদান, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, এই তিনটে উপাদান সম্পর্কেও আমরা আলোচনা করেছিলাম ক্ষমতার। আজকে আমরা আলোচনা করব ক্ষমতার অপর যে উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে। তার প্রথম উপাদানটা কি? প্রথম উপাদানটা হচ্ছে শিল্পোন্নতি। ক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে হচ্ছে শিল্পোন্নতি, অর্থাৎ দেশটা শিল্পে কতটা উন্নত তার উপর দেশের ক্ষমতা নির্ধারিত হয়। এটাকে একটা মাপকাঠি বলা যেতে পারে। কোনো দেশ কেবলমাত্র প্রাকৃতিক সম্পদ বা কাঁচামালে সমৃদ্ধ হলেই জাতীয় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না। সেজন্য প্রয়োজন সেই সম্পদকে কাজে লাগিয়ে নিজেকে শিল্পোন্নত দেশ হিসাবে গড়ে তোলা। উদাহরণ হিসাবে বলা যায়, দেখো ভারতবর্ষের কথা, যেখানে ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদ এবং কাঁচামালে সমৃদ্ধ দেশ, কিন্তু তাও আজও ভারতের নামের পাশে লেখা হয় শিল্পোন্নত দেশ। অথচ আবার দেখো ব্রিটেন, ফ্রান্স, এরা কিন্তু বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে, তাও কিন্তু তারা শিল্প সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত। অর্থাৎ শিল্পোন্নতিকে এই কারণে একটা ক্ষমতার মাপকাঠি হিসাবে ধরা হয়। হচ্ছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে সামরিক শক্তি। জাতীয় শক্তির অন্যতম প্রধান উপাদান হচ্ছে সামরিক শক্তি বা ক্ষমতা। তবে সামরিক ক্ষমতা শুধু সৈন্যবাহিনীর সংখ্যার উপর নির্ভর করে না। অর্থাৎ বিশাল সৈন্যবাহিনী মানেই যে সে সামরিক দিক থেকে শক্তিশালী, তা কিন্তু কখনোই বলা যাবে না। কিছুদিন আগে পেঙ্গং ঝিল নামক জায়গাতে চীনের 40 জনের ওপর সৈন্যকে ভারতের কয়েকজন মাত্র সৈন্যই কাবু করে ফেলেছিল। অর্থাৎ সৈন্য সংখ্যার উপর কিন্তু সামরিক শক্তি নির্ভর করে না, নির্ভর করে কি সৈন্যদের নৈপুণ্য, সৈন্যদের সঠিক নেতৃত্বদানের ক্ষমতা, সামরিক রণকৌশল। অর্থাৎ যদি 40 জনকে আমাদের ভারতের কয়েকজন সেনা যে হারিয়ে দিল, এর অর্থ কি? ভারতের সৈন্যদের নৈপুণ্য, তারা ঠিকঠাক করতে পেরেছে, তাদের নেতৃত্বদানের ক্ষমতা, তাদের সামরিক রণকৌশল, যুদ্ধের কীভাবে করবে সেসব চিন্তাভাবনা, এমনকি উন্নত যুদ্ধাস্ত্র, যেমন ধরো আণবিক বোমা, আন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উচ্চ ক্ষমতা সম্পন্ন মরণাস্ত্র, এগুলোও কিন্তু সামরিক শক্তি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবং এই সামরিক শক্তি কিন্তু ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপর আমরা যেটা আসব সেটা হচ্ছে কূটনীতি। এই কূটনীতি শব্দটা তোমরা হয়তো নতুন শুনছো। কূটনীতি হলো একটা প্রক্রিয়া, এর লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। আর এর জন্য তারা, অর্থাৎ কূটনীতিবিদরা, কোনো দেশের জাতীয় স্বার্থের দিকে লক্ষ্য রেখে যেসব নীতি নেওয়া হয় সেগুলোকেই বলছে কূটনীতি। এরা কী করে? এই কূটনীতিবিদরা এরা বিদেশি রাষ্ট্রপ্রধান এবং অন্য দেশের জনগণের কাছে এই নীতিগুলোকে গ্রহণযোগ্য করে তোলে। এই কূটনীতিবিদরা হলো বিদেশে বসবাসকারী রাষ্ট্রদূত। অর্থাৎ ভারতবর্ষ যেসব নীতিগুলো নেবে সেই নীতিগুলো অন্য দেশের কাছে গ্রহণযোগ্য করে তোলার দায়িত্ব কিন্তু এই কূটনীতিবিদ বা রাষ্ট্রদূতের। বিদেশি রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা, কারিগরি, অর্থনীতি প্রভৃতি আদান প্রদানের চুক্তির ব্যবস্থাও মূলত কূটনীতিবিদরাই করেন। তোমরা দেখো বিভিন্ন সময় টিভিতে বারবার বলে এই চুক্তি হচ্ছে, ওই চুক্তি সম্পাদন হচ্ছে, পেপারেও তোমরা দেখেছো। এগুলো কিন্তু সমস্ত দায়িত্ব কিন্তু এই কূটনীতিবিদরা, তারা কিন্তু সেই পরিস্থিতিটা, পরিবেশটা তৈরি করে। চুক্তি কিন্তু স্বাক্ষর করে দেশের নেতারা, এই দেশের নেতার সঙ্গে ওই দেশের, কিন্তু কাজটা আসল করে রাখে কিন্তু এই কূটনীতিবিদরা। এই কূটনীতির মাধ্যমেই একটা দেশ জাতীয় শক্তির অন্যান্য উপাদানকে সার্থকভাবে প্রয়োগ করতে পারে। আবার
অন্যান্য উপাদান থাকলেও কূটনৈতিক ক্ষেত্রে সাফল্য ছাড়া কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। কূটনীতি মানে হচ্ছে নিজেকে, নিজের দেশকে সঠিকভাবে তুলে ধরা। আজকে যদি তোমরা তোমাদের স্কুলকে তার সুন্দর পরিবেশ, সুন্দর পড়াশোনা হয়, এইভাবে প্রত্যেকের কাছে তুলে ধরো, তবেই কিন্তু স্কুলটার মর্যাদা বৃদ্ধি পাবে, সবাই জানতে পারবে। কারণ তোমরা স্কুলের ভেতরে আছে, স্কুলের সমস্ত কিছু তোমাদের নখদর্পণে আছে। কিন্তু তোমরাই যদি বাইরে গিয়ে প্রচার করো যে স্কুলটা ভালো না, স্কুলে পড়াশোনা হয় না, স্কুলের পরিবেশ ভালো না, এই সব প্রচার কথা, কেউই তোমাদের স্কুলকে ভালো বলবে না। ঠিক তেমনি কূটনীতিবিদরাও দেশের স্বার্থকে লক্ষ্য রেখে বিদেশি জনগণের কাছে, বিদেশি রাষ্ট্রের কাছে নিজের দেশকে তুলে ধরে, নিজের দেশের শ্রেষ্ঠত্বকে তুলে ধরে। এটাই হচ্ছে তাদের কাজ। আর এর মাধ্যমে কিন্তু আমি আবার বলছি, অন্যান্য উপাদান থাকলেও কূটনৈতিক ক্ষেত্রে সাফল্য ছাড়া কোনো রাষ্ট্র কিন্তু শক্তিশালী হতে পারে না। অর্থাৎ যখনই সে তার ভালো দিকগুলো তুলে ধরবে, ভালো বন্ধু পাবে, ভালো বন্ধু পেলে সে স্ট্রং হবে, এটাই স্বাভাবিক হচ্ছে। তাহলে আমরা আর একটা বললাম ক্ষমতার উপাদান হিসেবে কূটনীতি। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে জাতীয় নেতৃত্ব। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কূটনীতির মতনই। ক্ষমতার অপর একটি উপাদান হলো জাতীয় নেতৃত্ব। সুযোগ্য, দূরদর্শী এবং ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্ব শক্তি বা ক্ষমতার বিভিন্ন উপাদানগুলির মধ্যে সমন্বয় করে জাতিকে মর্যাদামণ্ডিত এবং শক্তিশালী করে তোলে। তোমরা নিজেরাই দেখেছো, আমরা তাদেরকেই পছন্দ করি যারা নেতৃত্ব দিতে পারে, যাদের কথা সবাই শুনে চলে। একটা নেতৃত্বদানের ক্ষমতার উপর সব সময় সব কিছু নির্ভর করে। ঠিক তেমনি দেশের ক্ষেত্রেও সুযোগ্য, দূরদর্শী, অর্থাৎ সে ভাবতে পারবে যে কী হতে পারে ভবিষ্যতে, এটা করলে ঠিক হবে না, ওটাকে ব্যক্তিত্ব সম্পন্ন, কি সবাই মেনে চলবে, এরকম একজন ব্যক্তিকে দেখুন নেতৃত্ব ক্ষমতা বা শক্তির অন্যান্য উপাদানগুলোর মধ্যে সমন্বয় সাধন করে। এই যে এতগুলো উপাদান পড়লাম, তার মধ্যে সমন্বয় সাধন করে জাতিকে মর্যাদামণ্ডিত এবং শক্তিশালী করে দেয়। আন্তর্জাতিক রাজনীতিতে উপযুক্ত মর্যাদা অর্জনের জন্য জাতীয় ক্ষমতার উপাদান সমূহের যথাযথ ব্যবহার আবশ্যক, নাহলে কিন্তু সম্ভব নয়। একটা কিছু দিয়ে কিন্তু সম্ভব নয়। সব কিছুকে সুন্দরভাবে ব্যবস্থা করলে তবেই একটা জিনিস সুন্দর হয়ে ওঠে। তোমরা দেখেছো পুজোর সময়, যে রিসেন্টলি পুজো গেল, পুজোতে শুধু কিন্তু একটা দিক থেকে সব কিছু হয় না, প্যান্ডেল, প্রতিমা, আবহাওয়া, সেখানকার পরিবেশ, সমস্ত কিছু নিয়ে একটা সেরা এই যে হয়, এটাও ঠিক তেমনি এই এতগুলো উপাদানকে সমন্বয় সাধন করে সেটাকে তুলে ধরা, এটা কিন্তু জাতীয় নেতৃত্বই করে থাকে এবং এটা কিন্তু ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ উপাদান। আবার অনেক সময় জাতীয় শক্তির গুরুত্বপূর্ণ উপাদান যেমন জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, কাঁচামাল প্রভৃতির পর্যাপ্ত অভাব থাকা সত্ত্বেও সুযোগ্য নেতৃত্বের পরিকল্পনা বা কর্মসূচির জন্য নিজেদের দেশকে শুধু শিল্পোন্নত দেশ হিসেবেই নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতীয় শক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছে। উদাহরণ তোমরা দেখতে পাবে, প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ এবং ব্রিটেন এবং ফ্রান্স জাতীয় নেতৃত্বের কথা বলা যায়, তারা কিন্তু দেশকে একদম অন্যভাবে তুলে ধরেছে। তাদের অনেক কিছুর অভাব ছিল, কিন্তু তা সত্ত্বেও তোমরা এর আগেই দেখেছো ব্রিটেন ফ্রান্স বাইরে থেকে কাঁচামাল নিয়ে আসে, তা সত্ত্বেও তারা শিল্প সমৃদ্ধ দেশ। এই যে নেতৃত্ব দান একটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষমতা উপাদান, এটা কিন্তু একটা দেশকে, একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক বেশি কাজ করে, অনেক বেশি সাহায্য করে জাতীয় নেতৃত্ব হচ্ছে। এরপর আমরা আসব অপর যে উপাদান, সেই মনস্তাত্ত্বিক উপাদানের ওপর। ক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক উপাদান। এতক্ষণ যে সমস্ত উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো সব থাকলেও মনস্তাত্ত্বিক উপাদানের অভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় শক্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অর্থাৎ মনের জোর যদি না থাকে, তুমি যুদ্ধ জয় করবে কী করে? এই মনস্তাত্ত্বিক উপাদানের আবার তিনটে অংশ আছে। প্রথম হচ্ছে জাতীয় চরিত্র।
জাতীয় চরিত্র হলো একটি জাতির ইতিহাস এবং সামাজিক অভিজ্ঞতার ফল। এই জাতীয় চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশ পায় দেশের জরুরি অবস্থা মোকাবিলার মধ্য দিয়ে। যেমন দেখো আমাদের এই যেমন জাতীয় সংকটের সময়, আজকে যখন করোনা পরিস্থিতি, এখান থেকে আমরা জাতীয় চরিত্রটাকে দেখতে পাবো। আমরা কিভাবে অন্যান্য দেশে তৃতীয় ঢেউ চলেছে কিন্তু আমাদের দেশে দ্বিতীয় ঢেউয়েতেই স্টপ, অর্থাৎ এটা আমাদের মানসিকতার পরিচয়। আমরা পেরেছি, এটা কিন্তু আমাদের সকলের একটা অভিজ্ঞতা বলো, একটা ইতিহাস বলো, আমরা যে এক হয়ে লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছি, এটা কিন্তু আমাদের জাতীয় চরিত্র। এবং এটা দেখা যায় কখন না, দেশের জরুরি অবস্থা মোকাবিলার মধ্য দিয়ে বা জাতীয় সংকটের সময়। এটা আমাদের জাতীয় সংকট, জরুরি অবস্থা। আর একটা উদাহরণ তোমরা দিতে পারি ইতিহাস থেকে, সেটা কি না, ভিয়েতনাম। তোমরা পড়বে ভিয়েতনাম, যে ইতিহাস 9-এর ইতিহাসে ভিয়েতনামের যুদ্ধ হয়তো পড়েছো। ভিয়েতনামের মতো ছোট্ট দেশও স্বাধীনতাকামী জাতীয় চরিত্রের জন্য, অর্থাৎ স্বাধীন হব এই জাতীয় চরিত্রের জন্যই বৃহৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছিল। তোমরা ভেবে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র আমরা সর্বদাই ভাবি শক্তিশালী দেশ, তাকে কিন্তু ভিয়েতনাম পরাজিত করেছিল শুধুমাত্র তাদের দৃঢ়তা, তারা স্বাধীনতা পাবে, লাভ করবে এই জায়গা থেকে। আমি আবারও বললাম, বর্তমান উদাহরণ হিসাবে করোনার মতো ভয়াবহ রোগকেও অনেকাংশে প্রতিরোধ করা গেছে। তৃতীয় ঢেউ আমাদের আসেনি আমাদের জাতীয় চরিত্রের কারণে, অর্থাৎ রোগের বিরুদ্ধে একসাথে লড়াই করার মানসিকতার জন্য। এটা কিন্তু এক জাতীয় চরিত্র, কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান মনস্তাত্ত্বিক উপাদানের মধ্যে হচ্ছে। এরপর মনস্তাত্ত্বিক উপাদানের অপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে জাতির নৈতিক শক্তি। মর্গেনথাউ জাতির নৈতিক শক্তিকে জাতীয় শক্তির আত্মা বলেছেন। চিন্তা করে দেখো, আত্মা, অর্থাৎ আত্মা ছাড়া কিন্তু দেহটার কোনো অস্তিত্ব নেই। যদিও এটা কিন্তু একটা মানসিক অনুভূতি। এর ফলে জনগণ দেশের জন্য সংগ্রাম করতে, সর্বপ্রকার ত্যাগ স্বীকার করতে, এমনকি দেশের কল্যাণে মৃত্যুবরণ করতেও পিছপা হয় না। এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ থেকে জাপান, জার্মানির মতো দেশগুলো অল্প দিনের মধ্যেই নিজেদেরকে পুনরুদ্ধার ঘটিয়েছিল, অর্থাৎ ওই জায়গা থেকে উঠে এসেছিল। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, এই আত্মা, যাকে মর্গেনথাউ বলেছেন নৈতিক শক্তি। এর জোরেই কিন্তু সমস্ত যুদ্ধে জয়লাভ। এই মনের জোর যদি না থাকে তাহলে কিন্তু সম্ভব নয়। জন্যই মনস্তাত্ত্বিক উপাদানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আমরা জাতির নৈতিক শক্তির কথা বললাম। এরপর আমরা যেটা পড়ব সেটা মনস্তাত্ত্বিক উপাদানের অপর একটি উপাদান, সেটা হচ্ছে আন্তর্জাতিক মর্যাদা ও ভাবমূর্তি। আন্তর্জাতিক মর্যাদা ও ভাবমূর্তি সেই রাষ্ট্রের জাতীয় শক্তির পরিচায়ক হিসাবে গণ্য হয়। এই আন্তর্জাতিক মর্যাদা ও ভাবমূর্তি নির্ভর করে কাদের উপর না, রাষ্ট্রের নীতি, আদর্শ, লক্ষ্য, রাজনৈতিক স্বাধীনতা ও মতাদর্শ, অর্থনৈতিক সামর্থ্য, নাগরিক পরিষেবার মান, সামরিক শক্তি, বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি, সাংস্কৃতিক জীবনধারা, অন্যান্য রাষ্ট্রকে সাহায্য করার ইচ্ছা, সামর্থ্য, জাতীয় সংহতি, আন্তর্জাতিক বিরোধ মীমাংসার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন ইত্যাদি সমস্ত বিষয়ের উপর। অর্থাৎ সেই দেশটা কেমন একটা ভাবমূর্তি গড়ে তোলা। এই যে আজকে করোনা পরিস্থিতিতে ভারত করোনার ভ্যাকসিন বিভিন্ন দেশকে দিয়ে সাহায্য করেছে। ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে নীতি হচ্ছে, আগে যদি আক্রান্ত হই তবেই আমরা আক্রমণ করব। আমরা নিজেরা অন্য দেশের দখল করব না, নিজেরা অন্য দেশের উপর আক্রমণ করব না। এই যে এগুলোর থেকে কী হয়, একটা ভাবমূর্তি তৈরি হয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদাও বৃদ্ধি পায়। তাই বিভিন্ন সময় তোমরা নিজেরাও লক্ষ্য করবে, যে বন্ধু তোমাদের নিরপেক্ষ ভূমিকা পালন করে, কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করে না, ভালো পড়াশোনা করে, তাদের যে ভাবমূর্তিটা তৈরি হয়, শিক্ষকের ক্ষেত্রেই বলো বা অন্যান্য বন্ধুদের কাছেই বলো, ঠিক তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও একটা দেশের একটা ভাবমূর্তির জায়গা থাকে। সেটা অপর দেশকে সাহায্য করাই বলো, তাদের মতাদর্শ বলো, অর্থনৈতিক আদর্শ, লক্ষ্য, এইসবের উপর, সেগুলো সাংস্কৃতিক জীবনধারা, সামরিক শক্তি, প্রযুক্তি ক্ষেত্রে তাদের উন্নতি, এই সমস্ত এর উপরে, উপাদানগুলোর উপরে সেগুলো কিন্তু নির্ভর করে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা রাষ্ট্রের মর্যাদা বা ভাবমূর্তি।
এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক উপাদানের গুরুত্বপূর্ণ উপাদান হলো। তাহলে আমরা এতগুলো উপাদান আমরা আজকে পড়ে ফেললাম। এ পর্যন্ত জাতীয় শক্তি বা ক্ষমতার 8টা উপাদান কিন্তু আমরা আলোচনা করলাম, পার্ট 1 এবং পার্ট 2 দুটোর মাধ্যমে। তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে কোনো একটি উপাদানের উপরে আমরা কিন্তু কখনোই জোর দিইনি, অর্থাৎ কোনো একটি বা দুটি উপাদানের ওপরই জাতীয় শক্তি নির্ভর করে এই কথা কিন্তু বলা যায় না। কারণ জাতীয় শক্তি নির্ধারণের ক্ষেত্রে ভৌগোলিক উপাদান, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, শিল্পোন্নতি, সামরিক শক্তি প্রভৃতির মতো পার্থিব উপাদানের মধ্যেই নৈতিক শক্তি, আন্তর্জাতিক ভাবমূর্তি ও মর্যাদা, জাতীয় নেতৃত্ব প্রভৃতি অপার্থিব উপাদানগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমরা যখন মনস্তাত্ত্বিক উপাদান পড়েছিলাম তখন কিন্তু বারবার এই বিষয়টা পরেই আলোচনা করেছিলাম। তোমার যত শক্তিই থাকুক, মানসিক বল, মানসিক সামর্থ্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যত ওষুধই খাও রোগের সময়, মন থেকে যদি না তুমি চাও, তুমি কিন্তু সুস্থ হতে পারবে না। তাই বলা যায় প্রতিটি উপাদান নিজ নিজ ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করলেই একটি দেশ বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। অর্থাৎ যতগুলো উপাদান পড়লাম, ওই 8টি উপাদান সব কটা নিজ নিজ ক্ষেত্রে যদি ঠিকঠাকভাবে কাজ করে তবেই কিন্তু একটা দেশ জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে। কেউ একা কিন্তু কিছু করতে পারবে না। হচ্ছে, তাহলে আমরা ক্ষমতার উপাদানগুলো পড়ে ফেললাম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু শেয়ার এবং লাইক করতে ভুলবে না। আজ তবে এই অবধি রইল। খুব ভালো থাকবে তোমরা সবাই।